Okay, again today we are going to talk about how to write a summary, তাই না? কিভাবে একটা সামারি লিখতে হবে সেটা নিয়ে কথা বলছিলাম আমরা, এবং সেটা আসলে এক্স্যাক্টলি কিভাবে লিখলে আমরা ভালো মার্কস ক্যারি করব সেটা আমরা জানবো, এবং সেখানে আসলে কি লেখা উচিত, কিভাবে লেখা উচিত, and what to do, what not to do, এগুলো আমাদের জানতে হবে, তাই না? তো আমরা দেখো, আমি লিখেছি এখানে যে সামারি হাউ টু রাইট, আমি কয়েকটা পয়েন্টস লিখেছি, সেগুলো মাথায় রাখলে হবে। 1/3 or 1/4 অফ দ্য গিভেন প্যাসেজ, আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা 1/3 বা 1/4 আমাদের লিখতে হবে। আমরা অনেক সময় করি কি, যে প্যাসেজ যাই দেওয়া থাক আমরা একেবারে হাফ পৃষ্ঠা খাতার লিখবো, এইটা আমাদের একটা মনের মধ্যে থাকে যে একটু বেশি না লিখলে হয়, তাহলে তো কম মার্কস পেয়ে যাব। তোমরা মনে করো যে বেশি লিখলেই বুঝি মার্কস, হাফ পৃষ্ঠা না লিখলে মান সম্মান চলে যাচ্ছে। নো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যে প্যাসেজটা দেওয়া থাকবে ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। 1/3 or 1/4 অফ দ্য প্যাসেজ হবে এটা সবসময়। ওকে, এই বিষয়টা একেবারে কম্পালসারি, যেটা এর বাইরে তুমি যেতে পারবে না। ওকে, সেকেন্ড কি বিষয়টা আমি বলছি, যে কি কি বিষয় আমরা অ্যাভয়েড করব সেগুলো আগে জেনে নিই। অ্যাভয়েড করে আমি বলেছি যে ডোন্ট কপি আ সেন্টেন্স। আমরা অনেক সময় করি কি, ওইখানের যে প্রথম সেন্টেন্সটা রয়েছে, যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন ইন অত সাল, একেবারে হু হু তুলে দিয়েছি আমরা। আমি দেখেছি অনেক খাতা, আমি চেক আউট করতে গিয়ে দেখেছি এরকম, এসএসসির খাতাতেও এরকম হয়েছে যে ওরা করেছে কি, ওইখান থেকে 5-7টা লাইন তুলে সুন্দর করে, বা 8-10টা লাইন তুলে দিয়েছে, এবং হাফ পৃষ্ঠা, কেউ আবার 1 পৃষ্ঠাও লিখেছে। সো দ্যাট ইজ নট রাইট। ওকে, অনেক সময় দেখা যায় যে সবগুলো তথ্যই দিচ্ছ, কিন্তু সামারি মানে কি সবগুলো তথ্য প্রদান করা? সামারি মানে হচ্ছে টু গিভ দ্য মেইন আইডিয়াস অর আইডিয়া, ঠিক আছে? যে মূল মূল যে বিষয়গুলো থাকবে, উই নিড টু রাইট অল অফ দ্যাম, ওর বাইরে যাওয়া যাবে না। এজন্য কি কি অ্যাভয়েড করবে দেখো, ডোন্ট কপি আ সেন্টেন্স ফ্রম দেয়ার, প্যাসেজ থেকে হুবহু কোনো সেন্টেন্স কপি করা যাবে না। নাম্বার 3 কি বলেছে, অ্যাভয়েড ডেট অফ বার্থ এন্ড ডেট। বলছে আমরা কারো জন্ম মৃত্যুর তারিখ এটা লিখে ফেলি, সে কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, আমরা মনে করি যে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নো, প্যাসেজে আসলে কারো জন্ম মৃত্যুর তারিখটা নট সো মাচ ইম্পর্টেন্ট, রাদার কি ইম্পর্টেন্ট, তার অ্যাক্টিভিটিস গুলো ইম্পর্টেন্ট, তাই না? তার কাজকর্মগুলো ইম্পর্টেন্ট, ঠিক না? আমরা সেই বিষয়গুলো কিন্তু লিখবো। এবং আরেকটা কি বলেছে, অ্যাভয়েড গিভিং এক্সাম্পলস। ধরো একজন রাইটার অনেকগুলো পয়েমস লিখেছে, যেমন ধরো আজকে আমরা কাজী নজরুল নিয়ে কথা বলেছি, তো কাজী নজরুল আসলে অনেক ধরনের কবিতা লিখেছেন, পয়েমস লিখেছেন, প্লেস লিখেছেন, ড্রামাস লিখেছেন। এমন হতে পারে যে ওই প্যাসেজটাতে সবগুলোই দেওয়া আছে, এমনকি তুমি সবগুলোই উঠে দিবা যে হি রোড মেনি পয়েমস লাইক অমুক অমুক অমুক। নো, এগুলো দেওয়া যাবে না। হি রোডস মেনি পয়েমস লাইক, এইটা দেওয়া যাবে না। হি রোডস মেনি নোভেলস লাইক, এগুলো দেওয়া যাবে না। অর্থাৎ তুমি বলতে পারো যে সে কি কি লিখেছে, এটা বলেই শেষ করতে ফেলতে হবে। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কোনটি। যেমন ধরো যদি রবীন্দ্রনাথের কথা আসি, রবীন্দ্রনাথের লাইফে আমাদের ধরো সামারি লিখতে হচ্ছে, তাহলে সে যে নোবেল পুরস্কার পেয়েছে বিকজ অফ গীতাঞ্জলি, তাহলে ওইটা লিখতে হবে, বিকজ দ্যাট ইজ এ কি পয়েন্ট। ঠিক সেরকম কাজী নজরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, সে গুরুত্বপূর্ণ বিদ্রোহী কবিতাটা লেখার জন্য সবচেয়ে সে বেশি বেশি ফেমাস হয়েছে, রাইট? তাহলে ওইটা বিষয়ে আমরা লিখতে পারি। অথবা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে একটা কবিতা, ওই যে রাজবন্দির জবানবন্দি লিখবার জন্য সে কি হয়েছে, তাকে জেলখানায় যেতে হয়েছে, রাইট? এটা তার লাইফের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা নয়? সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দিতে পারি। মানে ইউ নিড টু ফাইন্ড আউট দ্য কি পয়েন্টস অনলি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোই আমরা লিখবো। ওকে, আচ্ছা, তারপর আমি এখন বলছি কিভাবে আমরা লিখবো, হাউ টু রাইট। তো লেখার শুরুতে ইউ নিড টু রাইট অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এই লিখে দিয়েছি, রাইট অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এন্ড প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স? তো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হচ্ছে, ইট উইল গিভ ইউ আ হোল আইডিয়া অ্যাবাউট দ্য প্যাসেজ। একটা প্যাসেজ সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা দিবে। ইউ ক্যান সে ইটস আ ডিফাইনিং সেন্টেন্স। সংজ্ঞামূলক সংজ্ঞা দিই না আমরা কোনো কিছু। ফর এক্সাম্পল, আমরা যদি ধরো ওয়াটার পলিউশন নিয়ে লিখছি, কিংবা ধরো আমরা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে লিখছি, তো তখন আমরা প্রথমেই কি করি, এনভায়রনমেন্ট পলিউশন কাকে বলে তার উত্তরটা লিখি না, বা সেটা লিখি না। প্যারাগ্রাফ লেখার সময় আমরা কি করি, ওখানেও কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকে, তাই না, বা ডিফাইনিং সেন্টেন্স থাকে। ঠিক সেরকম, whenever we are going to write a summary, we will write an introductory sentence because it will give the whole idea about the passage. এই প্যাসেজ সম্পর্কে পুরো একটা আইডিয়া দেবে। তাহলে আমরা যদি কাজী নজরুল, ফর এক্সাম্পল আজকে আমরা কাজী নজরুল ডিসকাশন করছি, রাইট? তো কাজী নজরুল পড়ে দেখলাম যে এটা কি সম্পর্কে, কাজী নজরুলের সম্পর্কে এমন একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে দ্যাট উইল গিভ আ হোল আইডিয়া অ্যাবাউট কাজী নজরুল। সামগ্রিক একটা আইডিয়া দেবে কাজী নজরুল সম্পর্কে। তো সামগ্রিক আইডিয়া কি হতে পারে? হি ওয়াজ এ রিবেল পয়েট, রাইট? রিবেল পয়েট ছিল না? তো এইটা রিবেল পয়েট দিলে তিনি কি ধরনের কাজকর্ম করেছেন, ইট উইল বি ভিজিবল টু এভরিওয়ান, তাই না? সবার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে, হবে না? তাহলে আমরা প্রথম সেন্টেন্স কি লিখতে পারি আজকে লিখতে পারি যে কাজী নজরুল ওয়াজ আ রিবেল পয়েট। কাজী নজরুল ছিল একজন বিদ্রোহী কবি, হয়ে গেল। তারপরে নাম্বার 6 আমি কি বলেছি, রাইট দ্য মেইন আইডিয়া ও আইডিয়াস।
মেইন আইডিয়া, একটা আইডিয়া থাকতে পারে অথবা অনেকগুলো আইডিয়া থাকতে পারে, অর্থাৎ একটা প্যাসেজে একজন মানুষ হোক কিংবা একটা টপিক হোক, বিভিন্ন অ্যাঙ্গেল থাকতে পারে তার লাইফের কিংবা সেই প্যাসেজের আলোচনার বিষয়। সুতরাং অনেকগুলা মেইন আইডিয়া থাকতে পারে। এক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ আমাদের যে প্যাসেজগুলো সর্বোচ্চ 2 বা 3টে আইডিয়া থাকে, বেশিরভাগ সময় 2 বা 3টে আইডিয়া থাকে, বা আরো 2-1টা বেশিও থাকতে পারে, তবে 2-3টের বেশি আইডিয়া থাকে না মেইন আইডিয়া। তো কাজী নজরুল সম্পর্কে আমরা যদি মেইন আইডিয়া খুঁজতে যাই, তাহলে মেইন আইডিয়াটা কি? প্রধান আইডিয়াটা হচ্ছে যে হি ওয়াজ এ মাল্টি ট্যালেন্টেড রাইটার, তাই না? মাল্টি ট্যালেন্টেড রাইটার। তাহলে তার সে যে অনেক ধরনের কথা, অনেক ধরনের রাইটিং গুলো লিখেছে, এটা একবারে প্রকাশ পেল। সে পোয়েম লিখেছে, সে নোভেল লিখেছে, সে গজল লিখেছে, সে সং লিখেছে, তাই না? সে ড্রামাস লিখেছে, লেখেনি? তো অনেক ধরনের জিনিস সে লিখেছে। আমরা এইজন এক সেন্টেন্সে সেটাকে কিভাবে লিখবো? উইল রাইট কাজী নজরুল অথবা হি ওয়াজ আ মাল্টি ট্যালেন্টেড রাইটার। হয়ে গেল। এখন মাল্টি ট্যালেন্টেড রাইটার বললাম, তাহলে আমরা তারপরে বলেছি অ্যাড সাব আইডিয়া ও আইডিয়াস ইফ নেসেসারি। যদি প্রয়োজন হয় তাহলে সাব আইডিয়া, মানে ওই যদি মেইন আইডিয়াটাকে এক্সপ্লেইন করবার প্রয়োজন হয়, ব্যাখ্যা করার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাব আইডিয়াগুলো যুক্ত করতে হবে। তাহলে দেখো আমরা বললাম মাল্টি ট্যালেন্টেড রাইটার। এখন এইটা মাল্টি ট্যালেন্টেড বলতে আমরা আসলে কি বোঝালাম সেটা নিশ্চয়ই আমাদের ব্যাখ্যা করা উচিত, রাইট? তাহলে আমরা লিখবো যে হি রোট কি পোয়েমস, নভেলস, আর কি লিখেছেন, ড্রামাস আর দ্য পিস অফ রাইটিংস টু। তারপরে আমরা সাব আইডিয়াগুলো আরো যুক্ত করব। কি কি যুক্ত করব? যে হি রোটস হি রোটস কি গজল, তাই না? বেঙ্গলি গজল, অ্যান্ড ফর দিস হি ওয়াজ ভেরি ফেমাস। এই দুটো বাক্যকে আমি যদি একসঙ্গে লিখি যে হি ওয়াজ আ পায়োনিয়ার পারসন, আমাদের কিন্তু প্যাসেজে ছিল পায়োনিয়ার, ছিল না? পায়োনিয়ার শব্দটা ছিল এখানে কিন্তু দেওয়া ছিল। আমাদের এই তোমরা 2-1টা করে ফ্রেজ নিতে পারবে। হ্যাঁ, এখানে আমাদের প্যাসেজে কি ছিল? প্যাসেজে ছিল এখানে আমি খুঁজে পাচ্ছি না লাইনটা, এই যে পেয়েছি আমি। এখানে লিখেছে যে ইনক্লুডিং poems in which he pioneered new forms such as Bengali গজলস। এই যে বেঙ্গলি গজলের কথা এখানে বলা আছে, তাই না? তাহলে বেঙ্গলি গজল, তাহলে আমরা বলতে পারি যে he was pioneered because of writing, অথবা he was a pioneer in writing Bengali গজল, রাইট? বেঙ্গলি গজল লেখার ক্ষেত্রে সে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, ঠিক না? তাহলে এগুলো যুক্ত করলাম। তারপর আর কি কি আমরা অ্যাড করতে পারি? এখানে অ্যাড করতে পারি যে কাজী নজরুল হ্যাড টু গো টু প্রিজন বিকজ অফ রাইটিং রাজবন্দির জবানবন্দি। এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা ওর লাইফে ছিল। অ্যান্ড হিজ পোয়েম বিদ্রোহী বিকেম ভেরি ফেমাস বিকজ ইট টেলস দ্য ওয়ার্ডস অফ দ্য কমন পিপল। এগুলো আমরা লিখতে পারি। অথবা সহজ করে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি যে হিজ পোয়েম বিদ্রোহী বিকেম ভেরি ফেমাস অ্যাজ ইট টেলস অ্যাবাউট দ্য ওয়ার্ডস অফ দ্য কমন পিপল। সাধারণ মানুষের কথা বলে, তাই না? তারপর আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, তার লাইফের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। সেটা কি? এই বেচারা খুব অল্প বয়সে at the age of 43, ওখানে লেখা আছে at the age of 43 he lost his voice and আরেকটা কি? কথা বলে না, come on talk to me. He lost his voice, another point ছিল ওখানে memory, thank you. তাহলে এই কথাটা তোমরা এক বাক্যে লিখবে যে কাজী নজরুল ইসলাম অথবা দিস ফেমাস পয়েট, এই কথাটা যুক্ত করো, মানে তাকে একটু গ্লোরিফাই করো নিজের মতো করে। দিস ফেমাস পয়েট লস্ট হিজ মেমোরি অ্যান্ড ভয়েস at the age of 43। তারপরে শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে নিশ্চয়ই। কনক্লুডিং সেন্টেন্সটা কিভাবে লিখবা? এইটাও একটা পুরো আইডিয়া দেবে। কনক্লুডিং সেন্টেন্সটা হতে হবে এরকম যে দিস ফেমাস পয়েট কন্ট্রিবিউটেড আ লট টু আওয়ার বেঙ্গলি লিটারেচার। আমাদের যে বাংলা সাহিত্য রয়েছে এখানে প্রচুর কি করেছে? তিনি অবদান রেখেছেন। শেষ। এইভাবে তাহলে আমাদের কটা সেন্টেন্স? 5টা থেকে 7টা সেন্টেন্স হবে, এর বাইরে কিন্তু লেখা যাবে না। আমার মনে হয় যে ইফ ইউ রাইট 5 to 7 sentences it will be okay for you, okay? Hopefully তোমরা যেটা শুনলে এখন সেটা লিখবে। নাও রাইট। আপনি সারাক্ষণ